দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সাম থেকে আমি দেবাশিস সাহা আজকে এসএলএসটি যে হিস্ট্রির ক্লাস আমাদের ধারাবাহিকভাবে চলছিল তার একটা পার্ট পড়াবো। অলরেডি মোগল হিস্ট্রি আমি শুরু করেছিলাম, যেখান থেকে পলিটিক্যাল হিস্ট্রি আমাদের শেষ হয়েছিল এবং তারপরে আমাদের যে পার্টটা বাকি রয়েছে একটা হচ্ছে প্রশাসনিক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে কালচারাল হিস্ট্রি। আমরা তাহলে এই পার্ট থেকে আজকে শুরু করলাম। এই পার্টে আমরা শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থাটাই রাখিনি, কালচারাল হিস্ট্রি একটা পার্ট আমরা এখানে দিয়েছি, যেখানে আছে মোগল যুগের ভাস্কর্য। ঠিক স্থাপত্য ভাস্কর্যের থেকে প্রশ্ন আসে, সেই পার্টটা থেকেও কিন্তু আমাদের এখানে সাজানো রয়েছে। তাহলে মুঘল যুগের প্রশাসনিক ব্যবস্থা বলতে গেলে একটু শুনে রাখতে হবে যে কোথা থেকে মুঘল প্রশাসনিক ব্যবস্থা ইন্সপায়ার্ড হয়েছিল, মানে প্রভাবিত হয়েছিল বা অনুপ্রাণিত হয়েছিল। তাহলে বলতে হয় পূর্ববর্তী রাজা শেরশাহের অনেক কিছুই কিন্তু আকবরের শাসন ব্যবস্থায় ছিল। তারও আগে যদি বলতে হয় সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থার কিছু প্রভাব ছিল। কিন্তু আকবরের সময় মেনলি আমাদের প্রশাসনিক ব্যবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছিল এবং নতুন কিছু সংযোজন হয়েছিল। ঠিক, তাহলে সেই সংযোজনের দিক থেকে আলোচনা আমাদের আজকে চলবে। দেখা যাচ্ছে যে সুলতানি যুগে যেমন সুলতান ছিল মূল পাওয়ারের আমাদের আধা, ঠিক সেরকম ভাবে আমাদের মোগল যুগেও কিন্তু আমাদের শক্তির আধার ছিলেন মোগল সম্রাট। ঠিক, তাহলে এখানে আমরা বলে দিচ্ছি মুঘল প্রশাসনের কেন্দ্রে ছিল স্বৈরাচারী স্বৈরাচারী শাসনতন্ত্র, তাই তো? তাহলে এই যে স্বৈরাচারী শাসনতন্ত্র সেটা কিন্তু সুলতানি যুগেও ছিল, এখানেও ছিল। কিন্তু মনে রাখবে তবু বাদশারা বা আমাদের রাজা সেখানে কি করতেন, সেখানে জনসাধারণের প্রজাহিতৈষণার দিকে কিন্তু নজর রাখতেন। তাহলে মোগল প্রশাসনের কেন্দ্রে স্বৈরাচারী শাসনতন্ত্র এবং আইন, বিচার ও শাসন তিনটি ক্ষেত্রেই বাদশাহ ছিলেন সর্বময় কর। আইন চূড়ান্ত ক্ষমতা আইনের ক্ষেত্রে বাদশাহ নিতে পারতেন, বিচারের ক্ষেত্রেও নিতে পারতেন। যেমন আমরা দেখতে পাই যে জাহাঙ্গীর বেল অফ জাস্টিস তৈরি করেছিল, যা দিয়ে বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত সে নিতে পারত যদি তার কাছে কেউ আপিল করত। এবং শাসন, তাই তো, শাসনটাও চলত। এই প্রশাসনের প্রধান রূপকার ছিলেন আকবর। এই পয়েন্টটা পরীক্ষায় আসে। ঠিক, আকবর যতটা নতুন করে পারা সম্ভব সেটা প্রশাসনিক ব্যবস্থায় করেছিলেন। তাহলে এবার যদি আমরা বাদশাকে সর্বোচ্চ পর্যায়ে দেখি, তাহলে এই কেন্দ্রীয় প্রশাসনিক কর্মচারীগণকেও আমরা দেখব। বেশ কথা। এবার এই কেন্দ্রীয় প্রশাসনের সর্বোচ্চ স্থানে ছিলেন বাদশাহ। তাহলে সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন বা সেন্ট্রালাইজ ব্যুরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলে, তার কেন্দ্রে আবার চলে যাচ্ছেন স্বয়ং বাদশাহ। সমস্ত মন্ত্রীরা বাদশাহের কাছে দায়বদ্ধ থাকতেন। কিরকম দায়বদ্ধতাটা? যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এটা কি চূড়ান্ত, বা এটা কি আমরা পেশ করতে পারি? বেশ, সেই ক্ষেত্রে এই কাজটা করতেন আমাদের বাদশাহ এবং মন্ত্রীরা তাকে পরামর্শ দিয়ে সাহায্য করতেন। যেমন দেখা যায় আকবরের সময় একটা বড় ঘটনার কথা বলি আমি। যখন তিনি আমাদের জয় করতে যাচ্ছেন সিং, তাই তো, সিন্ধু যখন জয় করতে যাচ্ছেন বা অসিরগড়ের দুর্গ যখন জয় করতে যাচ্ছেন, সে জয় করবার সময় কিন্তু মন্ত্রী পরিষদের সঙ্গে তার একটা বড় রকমের মিটিং ছিল। সেখান থেকে একটা সিদ্ধান্ত নিয়েই সে কাজটা করেছে। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা পয়েন্টের কথা বলবো। 1564 সালে আকবর যখন গড়কাটাঙ্গার যুদ্ধে আমাদের রানী দুর্গাবতীকে পরাস্ত করেছিল, সেই গড়কাটাঙ্গা জয়ের ব্যাপারেও মন্ত্রী পরিষদের সঙ্গে আকবর কিন্তু অবশ্যই কি করেছিল, একটা মিটিং করেছিল। নেক্সট,
এবারের যে পোস্টটা রয়েছে, এর পরের যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ওয়াকিল। এই ওয়াকিল পোস্টটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট, যেখানে রাজা ওয়াকিলের ওপর খুব নির্ভরশীল ছিল, মানে বাদশাহ ওয়াকিলের ওপর নির্ভরশীল ছিল। একটা ভালো উদাহরণ তোমাদের আমি দিতে পারি, যেমন হচ্ছে হুমায়ুনের সময় ছিলেন এক বিখ্যাত ব্যক্তি যার নাম ছিল বৈরাম খাঁ। যে বৈরাম খাঁ ওয়াকিল পদে ছিলেন, এবং আকবরের সময় কিন্তু এই ওয়াকিল পদেই উনি ছিলেন, তিনি আকবরের তত্ত্বাবধানে ছিলেন। এবার দেখো, বাবর, হুমায়ুন ও আকবরের সময় ওয়াকিলই ছিলেন মন্ত্রী পরিষদের প্রধান। ঠিক, তাহলে এই যে মিনিস্ট্রি লেভেল থাকে, যে মন্ত্রী পরিষদটা থাকে, তার হেড ছিল আবার আমাদের এই ওয়াকিলই, যেটা আমরা প্রথম তিনজন মোগল বাদশাহ মানে বাবর, হুমায়ুন আর আকবরের সময় আমরা দেখেছিলাম। বৈরাম খাঁর অপসারণের পর ওয়াকিল পদের গুরুত্ব হ্রাস পায়। ঠিক যখনই বৈরাম খান চলে যায়, তখনই কিন্তু আমরা কি দেখতে পাই, ওয়াকিল পদের গুরুত্ব থাকে না। কারণটা হচ্ছে, এই ওয়াকিল বৈরাম খান আদম খান জুমটার কি বলবো, একটা বলতে পারো ইনফ্লুয়েন্সে, মানে একটা প্রভাবিত হয়ে, ওনার কথার দ্বারা প্রভাবিত হয়ে আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এখানেই ইনফ্লুয়েন্সিং বললে হবে না, সেটা হচ্ছে প্ররোচনা। ঠিক আছে, এই প্ররোচনায় তোমার কি হয়েছিল, উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। যখন এই ঘটনাটা ঘটে, আকবরের বয়স খুব কম, খুবই কম, মানে ধরে রাখো 18 বছর বয়স। সে অবস্থায় সিদ্ধান্ত নিয়ে নেয় যে ওয়াকিল পদ আর রাখা যাবে না। হলো, তিনি রাজস্ব ও সামরিক দায়িত্ব পালন করতেন। তাহলে দেখো, ল্যান্ড রেভিনিউটা দেখছে কি কালেকশন হচ্ছে, আবার যুদ্ধবিগ্রহ কিন্তু উনি অংশগ্রহণ করতেন। এই পদের একেবারে আনুষ্ঠানিকভাবে বলবো না, ঘোষণা করে বিলোপ করে দেন শাহজাহান। ঠিক, এরকম অনেক সিস্টেম আছে, যে সিস্টেমগুলো আকবর চালু করেছিল, আবার শাহজাহান বন্ধ করেছিল। আমি দারুণ একটা উদাহরণ দিই, যেমন গিয়াসউদ্দিন বালবান সিজদা পাইবাস চালু করেছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই সিস্টেমটা মোগল যুগে কোর্টের মধ্যে চালু করেছিল আকবর, ঠিক পারসিক রীতিতে। সেই সিজদা তুলে দিয়েছিল কিন্তু আবার আমাদের শাহজাহান। ঠিক, এবার আমরা চলে যাই দেওয়ান বা উজির। এটাও একটা বিরাট বড় পোস্ট। দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন দেওয়ান। ওয়াকিল পদের গুরুত্ব কমে যাওয়ায় তিনি বাদশাহের পরের স্থান দখল করেন। বেশ, এই যে এখানে কথাটা বলা হয়েছে উজির, মনে হয় রাজা উজির। উজির মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াজির, তাই তো? সুলতানি যুগে ওয়াজির যাকে বলা হতো, সেটাই মোগল যুগে আমরা বলছি ওয়াজির বা উজি। এবার ওই দেওয়ান বা উজির, তার অনেকগুলো ফাংশন ছিল এবং তার বেতনও অনেক বেশি ছিল, তাই তো? যেমন আমরা দেখেছিলাম ওই পরবর্তী মুঘল যুগ যখন তোমরা পড়বে স্কুল সার্ভিসের সিলেবাসে, যদিও নেই, জাস্ট একটা হিন্টস দিচ্ছি, সেখানে তোমরা দেখবে যে দুই ভাই সৈয়দ হুসেন আলী আর আবদুল্লাহ খান, যাদের সৈয়দ ব্রাদার্স বা সৈয়দ ভ্রাতৃদ্বয় বলে, তাদের মধ্যে একজন ওয়াজির হয়েছিল আর একজন মীর বকশি হয়েছিল। আমি আসছি সেই প্রসঙ্গে। তিনি বাদশাহের পরের স্থান দখল করেন। রাজস্ব বিভাগের দায়িত্ব তাকে বহন করতে হতো। তাহলে রেভিনিউ নেওয়া, ঠিক আছে, রেভিনিউ কালেকশনের দায়িত্ব কার থাকতো? এই দেওয়ান বা উজিরের, যেটা আগে সামনে ছিল ওয়াকিল। আকবর উজিরকে দেওয়ানি আলা সম্বোধন করতেন, মনে থাকবে, তাকে দিওয়ানি আলা, আবার একে বলা হয় দিওয়ানি উজিরাত। এটাও লিখে দিচ্ছি এখানে। মনে থাকবে। এইবার আসছে মীর বকশি, বলতে বলতেই চলে এলো। মুঘল সামরিক প্রশাসন এবং গুপ্তচর বিভাগের প্রধান। এই যে গুপ্তচর বিভাগের প্রধান আমি বললাম, তাহলে সিক্রেট স্পাই বা যদি আমরা বলি ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্ট ইংরেজিতে, তাই তো? তাহলে কিন্তু মীর বকশি সেই দায়িত্বটা নিত, মানে ওখানে ইনভলভ থাকতো।
তাহলে সামরিক প্রশাসন, যুদ্ধ বিগ্রহের সবকিছু, এমনকি তিনি সৈন্যদের বেতন ঠিক করে দিতেন, মনে থাকবে, এবং মনসাবদারদের অর্থ অনুমোদন করতেন। আমি লিখে দিচ্ছি এই কথাটা। মীর বখশি সেনাদের বেতন নির্ধারণ করতেন। মনে থাকবে? বেশ। প্রধান সদর বা সদর উস সদর, এই একটা বড় পোস্ট ছিল। বেশ। ইসলামীয় বিধি অনুসারে সদর উস সদর ধর্মীয় বিষয়, এটাকে বলা হয় এক্লেরিস্টিক, ইংরেজিতে বলা হয়। তাদের একটা বড় দায়িত্ব থাকতো, যারা হচ্ছে আমাদের কি বলবো, ধর্মের কোনো কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে পারবে না পারবে না, এরকম জায়গায় যখন চলে আসতো, এদের একটা বিরাট বড় ভূমিকা থাকতো। ধর্মীয় অনুদান, বুঝতে পারছো, ধর্মীয় অনুদান, যে এই সম্প্রদায়ের একটা ব্যক্তি, তাই তো, ধরে নিলাম মুসলিমদের মধ্যে একটু দরিদ্র শ্রেণীর যারা সম্প্রদায়, তাদের কি অনুদান দেওয়া হবে, ঠিক কথা। যারা তোমার ধনী, তাদের কি অনুদান দেওয়া হবে, এইরকম ভাবে একটা ক্যাটাগরি করে ভাগ করতে হচ্ছে এরা। রাষ্ট্রের প্রধান বিচারকের দায়িত্ব পালন করতেন সদরুস কুদুর। তাহলে চিফ জাস্টিস বা মুখ্য বিচারপতির কাজও কিন্তু আমাদের সদরুস সদর করতেন। তিনি উলেমাদের প্রধান। তাহলে উলেমা হচ্ছে যারা ধর্মীয় ব্যাপারে জ্ঞানী মানুষ, তাদের উলেমা বলে। সেই উলেমাদের উনি ছিলেন হেড, এবং ধর্মীয় ব্যাপারে রাজার প্রধান পরামর্শদাতা ছিলেন, মনে থাকবে, ধর্মীয় ব্যাপারে রাজার প্রধান পরামর্শদাতা ছিলেন। এবার আমরা এখান থেকে আসব মীর সামান। কারখানা এবং ভবন দুটোই দেখতো মীর সামান, রাস্তা দেখতো। ভান্ডারের দায়িত্বপ্রাপ্ত ছিলেন মীর সামান। তাহলে আমাদের জানতে হবে, মোগল যুগে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এসেছিল, সেটা হচ্ছে মোগল যুগের কারখানা। এবার কারখানা কি ম্যানুফ্যাকচার হতো, এটাও জেনে রাখো, খুব সহজে মনে রাখতে পারবে। ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের মূল জায়গাটা ছিল যুদ্ধের সরঞ্জাম, তরবারি, তাই তো, তারপরে ঢাল, তারপরে হচ্ছে বর্ম, লোহার, ঠিক আছে, লোহার যে বর্ম হতো, হালকা নেওয়ার জন্য ওরা অ্যালুমিনিয়ামেরও নিত। এই সরঞ্জামগুলো, এই সরঞ্জামের পর পড়ে থাকতো কি, খাবারের একটা ফ্যাসিনেশন মানুষের থেকে থাকে। আবার অনেকে এরকম হয়, আমি যাই খাই না কেন আমার থালাটা কিন্তু হতে হবে কি, রূপোর থালা, এই তো। আবার কেউ বলে যে আমার কিন্তু একটা কাঁসার থালা হতে হবে। তা এইগুলোর ডিমান্ড ছিল বলে প্রচুর আমাদের বাসনপত্র তৈরি হতো, বিশেষ করে অ্যালুমিনিয়ামের বাসনপত্র, তারপরে হচ্ছে তোমার তামার বাসনপত্র, পেতলের বাসনপত্র, ঠিক আছে। এটার একটা বিরাট বড় কারখানা ছিল, এবং এখান থেকে যে লাভ থাকতো উৎপাদন হওয়ার পরে, বিক্রি হওয়ার পরে, যেটা ব্রিটিশদের তোমার কি বলবো খুব উৎসাহিত করেছিল এই ব্যবসায় আসার। যখন আমি তোমাদের আধুনিক ভারতে ওই ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অবশিল্পায়ন পড়াবো, তখন আমি তোমাদের এটা বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক। তাহলে এটা বোঝা গেল মীর সামান কি কি কাজ করছে। তাহলে এখন ধরো কোনো ঠিকাদার বলল যে আমি একটা প্রাসাদ তৈরি করব, বা আমি একটা বড় সড়ক তৈরি করব, তখন কিন্তু পারমিশনটা নিতে হচ্ছে কার কাছ থেকে, মীর সামানের কাছ থেকে। মীর সামান দিলে, মীর সামান গুরুত্ব বুঝে দিলেই তবেই হবে। এবার দেখো, যে গুরুত্বপূর্ণ কর্মচারীরা এখানে ইনভলভ ছিল, তার মধ্যে ছিল মুহাতাসিব। মুহাতাসিব ইনি জনসাধারণের নৈতিক চরিত্রের উন্নতি, ধর্মীয় নির্দেশ যথাযথ পালন, এগুলো দেখতেন। তাহলে নৈতিক চরিত্র মানে কি, এথিক্সের ব্যাপারটা কি, যেমন ধরো তোমার কোনোভাবে ওজনে ঠকানো, ঠিক আছে,
টাকা নিয়ে টাকা না দেওয়া, কারচুপি করা, এই যে ব্যাপারগুলো তাকে ঠিক করা বা সংশোধন করার একটা দায়িত্ব নিত। অ্যাকচুয়ালি এখন আমরা জেলখানাকে কি বলছি? কারেকশনাল হোম, তাই তো? তারা নিজেকে শুদ্ধ করার একটা জায়গা। ওই সময় কিন্তু একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল যে এই কোনো নৈতিক ত্রুটি থাকলে তাকে একটা সুযোগ দেওয়া হবে। যাই হোক, এইবার আমরা দেখতে পাচ্ছি পর্যবেক্ষণ করার দায়িত্বে ছিলেন, যেমন ছিল বারিদ গুপ্তচর। আমার বললাম যে একদম ছোট ছোট জায়গার খবর, কোনো বড় জায়গার খবর সবই এনে দিত বারিদ, মানে গুপ্তচর। পরবর্তীকালে এটা এতটাই সিস্টেমেটিক ওয়েতে হয়েছিল যে এটাকে বলা হতো কি, আমাদের ইন্টেলিজেন্সি গ্রুপ। না থাকবে? বেশ। দারোগা ই ডাক চৌকির এর মূল কাজটা ছিল হচ্ছে ডাক বিভাগের। মানে ডাক বিভাগের যিনি প্রধান হবেন বা যিনি সব দায়িত্বগুলো বন্টন করে দেবেন একটা পোস্ট অফিসের, তাকে বলা হবে কি? দারোগা ই ডাক চৌকি। মুস্তাফি, হিসাব পরীক্ষককে বলে মুস্তাফি। মনে থাকবে? হিসাব পরীক্ষককে বলে মুস্তাফি। আর ওয়াকিনবিশ, সংবাদ লেখক। ঠিক আছে? ওয়াকিনবিশ কি ছিল? সংবাদ লেখক, যারা নিউজ কিছু তোমার কি বলবো লিখতো, এবং সেই পেপারটা সাবমিট করতো কার কাছে? রাজার কাছে। রাজা বলে দিত যে এই পেপারের এই এই অংশগুলো তুমি এটা ভালোভাবে বলে দাও। সেইভাবেই কিন্তু তারা কি করতো? নিউজটা কনভে করতো, পাঠিয়ে দিত। প্রাদেশিক শাসন ব্যবস্থার দিকে আমরা এবার চলে গেলাম, যেখানে আছে সুবাদার। ঠিক আছে? সুবাদারের দায়িত্বে ছিল সামরিক ও প্রশাসনিক দায়িত্ব, এবং ফৌজদারি বিচার পরিচালনা করত। ঠিক, সুবাদার কি করত? সামরিক ও প্রশাসনিক দায়িত্ব নিত। মনে রাখবে, যুদ্ধবিগ্রহের জন্য সামরিক, আবার একই সঙ্গে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন, ফৌজদারি বিচার পরিচালনা করতে হবে। ফৌজদারি বিচার ভালো করে বুঝতে হবে। যারা খুন জখম, ঠিক আছে, ডাকাতি, এই ধরনের কাজ করত, ঠিক আছে, বড় রকমের চুরি, সব ঢুকতো ফৌজদারির মধ্যে। আর দেওয়ানি মামলা, সমস্ত জমি জমার শরিকি মামলা টামলা, এগুলো সব দিত আমাদের দেওয়ানি মামলা। তবে সুবাদার সামরিক ও প্রশাসনিক দায়িত্ব এবং ফৌজদারি বিচার পরিচালনা করত। আর দেওয়ান কি করত? রাজস্ব বিভাগের প্রধান কর্মচারী ছিল। ঠিক, রাজস্ব বিভাগের প্রধান কর্মচারী ছিল দেওয়ান। তিনি দেওয়ানি মামলার নিষ্পত্তির দায়িত্বে ছিলেন। দেওয়ানি যে মামলাগুলো হতো জমি সংক্রান্ত, সেগুলোর দায়িত্ব পালন করতেন বা নিষ্পত্তির দায়িত্ব নিতেন এই দেওয়ান। আকবর 1580 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যকে 12টি সুবায় বা প্রদেশে বিভক্ত করে। মনে থাকবে, 12টি সুবায়। পরবর্তীকালে আরো 3টি সুবা দাক্ষিণাত্যে যুক্ত হয়েছিল, তাই তো? এবার আরো 3টি সুবা যখন সাউথ ইন্ডিয়ার যুক্ত হলো, তখন সংখ্যাটা দাঁড়ালো 12 আর 3 15টা। ঠিক, জাহাঙ্গীরের সময় সুবার সংখ্যা হয়েছিল 17টি, শাহজাহানের সময় হয়েছিল 22টি, এবং ঔরঙ্গজেবের সময় হয়েছিল আমাদের 21টি। একটু সাধারণ গোলমাল হয়েছে এখানে। এটা হচ্ছে জাহাঙ্গীরের সময় 17টি, উনিশটি হয়েছিল শাহজাহানের সময়, আর ঔরঙ্গজেবের সময় দুটো বেড়ে গিয়েছিল, দুটো বেড়ে হয়েছিল 21টি। মনে থাকবে? বেশ। তাহলে ঔরঙ্গজেব, এই মোগল সম্রাট আকবরের সময় কিন্তু 15টা সুবা হয়ে গেছিল। মনে রাখো, আকবর 15, জাহাঙ্গীরের সময় 17টা, শাহজাহানের সময় 19টা, ঔরঙ্গজেবের সময় 21টা। ঠিক আছে? তাহলে শুরু যদি আমরা এইভাবে বলি, আকবর থেকে ঔরঙ্গজেব, তাহলে 15 থেকে 21। সুবা বা প্রদেশের শাসক বা গভর্নরকে বলা হতো সুবাদার। সুবা বা প্রদেশের শাসক বা গভর্নরকে বলা হতো সুবাদার, সিপাহসালার বা নাজিম। সুবাদার, সিপাহসালার বা নাজিম। ঠিক, প্রাদেশিক দেওয়ান
সুবাদারের ক্ষমতার নিয়ন্ত্রক হিসেবে কাজ করত। প্রাদেশিক দেওয়ান সুবাদারের ক্ষমতার নিয়ন্ত্রক হিসেবে কাজ করতেন। ঠিক আছে, এরা সরাসরি কেন্দ্রীয় দেওয়ানের কাজে দায়বদ্ধ ছিল। তাহলে একজন সুবাদার সে ঠিকঠাক কাজ করছে কিনা সেটার একটা নিয়ন্ত্রণের ব্যাপার ছিল, সেটা দেখতো কে? প্রাদেশিক দেওয়ান। তাহলে দেওয়ান বড় না সুবাদার বড়? মনে রাখবে, দেওয়ান বড়, তারপরে সুবাদার। সরাসরি কেন্দ্রীয় দেওয়ানের কাজে দায়বদ্ধ ছিল। বেশ, প্রাদেশিক শাসন ব্যবস্থা কেন্দ্রীয় শাসন ব্যবস্থারই ক্ষুদ্র সংস্করণ ছিল। বিভিন্ন প্রাদেশিক কর্মচারীদের মধ্যে ছিলেন কাজী, কোতোয়াল আর মীরবহর। ঠিক আছে, মনে থাকবে, প্রাদেশিক শাসন ব্যবস্থা কেন্দ্রীয় শাসন ব্যবস্থারই একটা ছোট সংস্করণ ছিল। বিভিন্ন প্রাদেশিক কর্মচারীদের মধ্যে কাজ করত কাজী, কোতোয়াল আর হচ্ছে মীরবহর। সুবা অনেকগুলি সরকারে বিভক্ত ছিল। সরকারের প্রধান প্রশাসনিক কর্তা ছিলেন ফৌজদার। মনে রাখবে, সুবা অনেকগুলি সরকারে বিভক্ত ছিল, আর সরকারের প্রধান প্রশাসনিক কর্তা কে ছিলেন? ফৌজদার। বেশ, এবার বলছে সরকারগুলি বিভিন্ন পরগনায় বিভক্ত ছিল। সরকারগুলোকে বিভিন্ন পরগনায় বিভক্ত করা হয়েছিল। এর প্রধান প্রশাসনিক কর্তা ছিলেন শিকদার। ঠিক, সরকারগুলো কি বললাম? পরগনায় বিভক্ত, আর প্রধান প্রশাসনিক কর্তায় থাকছে কে? শিকদার। পরগনার হেড হচ্ছে শিকদার, এটা মনে রাখবে। আমিন বা কানুনগ রাজস্ব বিভাগীয় কর্মচারী ছিলেন। আমিন বা কানুনগ আমাদের রেভিনিউ এর যে ব্যাপারটা থাকতো, রাজস্ব বিভাগ, তার দায়িত্বে ছিলেন। নেক্সট, আমিল বা আমাল গুজারের দায়িত্ব ছিল রাজস্ব সংগ্রহ এবং রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ। এই যে আমিল বা আমাল গুজার একই, তাই তো? যারা রেভিনিউ কালেকশনটা নিজেরা করত এবং একই সঙ্গে আবার রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণও করত। কোতোয়াল মানে বুঝতে পারছো, শান্তি রক্ষক, যেটাকে আমরা এখন বলি পুলিশ কমিশনার। এই নগর কোতোয়াল বা পুলিশ কমিশনার। কোতোয়াল সরকারের আইন শৃঙ্খলা, শান্তি নিরাপত্তা, নাগরিকদের আয় ব্যয়ের খবর রাখতেন। কোতোয়াল সরকারের আইন শৃঙ্খলা দেখতেন, শান্তি নিরাপত্তা দেখতেন এবং নাগরিকদের আয় ব্যয়, তাই তো? এটা কিন্তু উনি খবর রাখতেন। এইবার দেখো, মানসাবদারি ব্যবস্থায় যেটা খুব বড় জিনিস ছিল, সেটা কিভাবে প্রবর্তন করা হয়েছিল। আকবর ভারতে প্রথম এই ব্যবস্থা প্রবর্তন করেন। এবার এটা নিয়ে একটু বলে দিই। মানসাবদারি ব্যবস্থাতে কেউ বলছে 1567, আবার কেউ বলছে 1577। মাথায় রাখবে, আকবরের রাজসভার মানে শাসন কার্যের 19 বছর বাদে, তাহলে 1556, তার সঙ্গে 19 যোগ করলে কিন্তু হয় হচ্ছে 1577। মনে রাখবে, এই ইকুয়েশনটা মাথায় রাখবে। তাহলে এই মানসাব শব্দটার অর্থ ছিল হচ্ছে র্যাঙ্ক বা পদমর্যাদা, তোমরা জানো। এবং এখানে শুরু হতো 10 থেকে, তারপরে এটা 100 হতো, 200 হতো, 300 হতো, এরপরেই চলে যেত 1000, 1000-এর পরে 2000, 3000, 4000, এই করে আকবরের সময় পর্যন্ত 7000ই মানসাবদার ছিল। মনে থাকবে, দেখে একবার। ভারতের প্রথমই ব্যবস্থা চালু করেন মনসব শব্দটা হলো পদমর্যাদা। এটা বহু পরীক্ষায় এসছে। ঠিক আছে, আমাদের যে মাদ্রাসা সার্ভিস ছিল তাতে এই প্রশ্নটা দিয়েছিল। আইনি আকবরীতে মানসাবদারদের 66টা স্তরের কথা বলা ছিল, বাস্তবে এই স্তর ছিল 33টা। তাহলে আইনি আকবরে যেটা আবুল ফজল বর্ণনা করেছিল 66টা, বাস্তব হয়ে গেল তার অর্ধেক 33টা।
এবার এই মনসবের মধ্যে অনেকগুলো ছোট ছোট ভাগ আছে। যেমন আমি এখানে বলবো যে 10 থেকে শুরু হয়েছিল, 500 একটা জায়গা ছিল, রাজপুরুষরা 500 দিয়ে শুরু করতো, তাই তো? একজন মনসাবদার জাট ও সওয়ার পদের অধিকারী হতে। জাট আর সওয়ার কি, আরেকটা আছে এক আসবা আর দো আসবা কি, দুটো জিনিস আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটা সব মন্তবদারই কি জায়গিরদার, নাকি সব জায়গিরদারই মন্তবদার, এরকম একটা ব্যাপার আছে। এর বেসিক জিনিসটা আমি বলে দিই, মনে রাখার সহজ কৌশলটা, যেটা সুলতানি যুগে তোমরা যেটাকে দেখেছো ইকতা, সেটাই মোগল যুগে হয়ে গেছে কি জায়গিরদারি। এবার বোঝা গেল তোমার রেভিনিউ ব্যাপারটা জড়িয়ে যাচ্ছে, রাজস্ব। আর যখন তুমি মনসাব দ্বারা জায়গাটা যাচ্ছ, তাকে যুদ্ধ পরিচালনা করতে হচ্ছে, যুদ্ধে অংশগ্রহণ করতে হচ্ছে, তার নিজের আন্ডারে যতগুলো সৈন্য আছে তার অধীনস্থ সৈনিকদের আবার যুদ্ধে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক যেমন আমরা দেখেছিলাম আকবর যখন আমাদের 1576 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ করছিল, এই পানিপথের নয়, হলদিঘাটের যুদ্ধ করছিল। সেই হলদিঘাটের যুদ্ধের সময় আকবরের সর্বোচ্চ মনসবদার যে 7 মনসবদার ছিল, সে মানসিং কিন্তু ওই যুদ্ধে আকবরের সেনাপতি হয়েছিল। ঠিক, এবং একটা অসাধারণ ব্যাপারও রয়েছে এই ক্ষেত্রে, যখন আকবর যুদ্ধ করছে তখন আকবরের সেনাপতি, আকবর মুসলিম নিজে, তার সেনাপতি হিন্দু, যার এগেনস্টে লড়াই করছে রানা প্রতাপ, সে হিন্দু, আবার তার প্রধান সেনাপতি হাকিম খান, সে কিন্তু আবার মুসলিম, তাই তো? তাহলে সম্প্রীতির একটা ব্যাপার ছিল, কর্মদক্ষতা তখন কোনো ওই জাতের ওপরে নির্ভরশীল ছিল না। ঠিক আছে, বেশ। জাত মতলবদের ব্যক্তিগত পদমর্যাদার সূচক, তাই তো? পার্সোনালি একটা লোক জাত হবে, সেখানে তাকে কিভাবে পরিবেশন করা হচ্ছে। আর যখন সওয়ার হয়ে গেল তখন কতজন অশ্বারোহী আছে সেটা দেখা হবে। একটা উদাহরণ দিই, আমি মানসিংকে দেখাচ্ছি। মানসিং হচ্ছে একজন বড় মানসাবদার, বেশ, এটা বললাম, তার একটা পদমর্যাদা বৃদ্ধি পেল। এবার সেই সওয়ার হয়ে গেল যখন আমি তাকে নির্দেশ করলাম ওনার কিন্তু 7,000 ওনার আন্ডারে সৈন্য আছে, বুঝা গেল? এবার ওই যে 7,000 সৈন্য, সওয়ার মানে কি কিছুর পিঠে ওঠে, তাহলে অশ্ব, ঘোড়া, ঘোড়ার পিঠে সওয়ার হলো, ব্যাস, তখন 7,000 অশ্বারোহী বাহিনী তার আন্ডারে আছে, বুঝা গেল? একদম এই মনসবদার আর জাগিরদারের যে জটিল ব্যাপারটা আছে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজে তোমাদের মনে রাখানো। সাম্রাজ্যে এই প্রথা বংশানুক্রমিক ছিল না, মনে থাকবে, সাম্রাজ্যে এই প্রথা বংশানুক্রমিক ছিল না। মনসবদারদের নিয়োগ, পদোন্নতি, পদচ্যুতি সম্রাটের ইচ্ছাধীন ছিল। যদি মনে করা হয় আমরা কোনো মনসবদারের পারফরমেন্স আমার চোখে ভালো লাগছে, তাকে ওঠাতে মানে অনেকটাই উপরের দিকে তুলে দিলাম, সৈন্য সংখ্যা বাড়িয়ে দিলাম। আমার যখন মনে হচ্ছে যে না, তাকে আমার এই পদ দেওয়া একদম ভুল হয়েছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত সে, তাই তো, সেই জন্য তাকে কি হবে, তার পদোন্নতি হবে। এমন উদাহরণও আছে। তো আমরা দারুণ উদাহরণ তোমাদের দিচ্ছি। সৈন্য সংখ্যা বাড়িয়ে দিয়েছিল জাহাঙ্গীর মানসিংয়ের, 7,000 থেকে 12,000 করে দিয়েছিল, কিন্তু ওই 12,000 সৈন্যের কন্ট্রোল পুরো হাতে রেখে দিয়েছিল কে, জাহাঙ্গীর নিজে। কি করছে না করছে তার সমস্ত দেখছেন মানসিংহকে জাহাঙ্গীর। কেন? এর কারণ হচ্ছে জাহাঙ্গীরকে জাহাঙ্গীরকে মানে আকবরের পরে পরবর্তী সম্রাট রূপে উনি দেখতে চাননি, যেমন আবুল ফজলও ছিল এর মধ্যে। এবং পার্সোনালি আকবর শেষ পর্যন্ত হত্যা করতে চেয়েছিলেন মানসিংকে, যাতে নিজের ছেলে জাহাঙ্গীরের আমাদের সিংহাসনটা ঠিকঠাক থাকে। কেন? আবুল ফজল তাকে বুঝিয়ে দিয়েছিল যে তার নাতি মানে খসরু, জাহাঙ্গীরের ছেলে, সে হচ্ছে আকবরের মতোই মহান এবং সহিষ্ণু, যেটা ছেলে জাহাঙ্গীরের মধ্যে নেই। আকবর প্রথমে কিন্তু এটা বুঝেছিল, কিন্তু আকবর যেই বুঝতে পারলো যে খসরু বসলেই রাজপুতরা আবার পাওয়ারে চলে আসবে খসরুকে ধরে, কারণ খসরু হচ্ছে একটা রাজপুত পরিবারেরই তোমার লোক, তাই তো?
এই জন্যই কিন্তু মানসিংয়ের সঙ্গে এই আচরণটা করেছিলেন জাহাঙ্গীর। চলো তারপরে এবার আমাদের এখানে ৭হাজারি মনসাবদার আরেকজন পেয়েছিলেন মির্জা আজিজ কোকা। এক ভারী আশ্চর্য নাম। মির্জা আজিজ কোকার মা যে ছিলেন মাহাম, ঠিক আছে, মাহাম নয় আর আনগার ছিল তার সারনেম। উনি আকবরকে দুগ্ধপান করিয়ে বড় করেছিলেন। এবার মির্জা আজিজ কোকাও দুগ্ধপান করেছিল, আকবরও করেছিল। তার জন্য বলতো যে আমরা একই স্তন্যপায়ী মায়ের তোমার ছেলে। তাই আকবর ওর প্রতি কিন্তু ভীষণ রকমভাবে সফট কর্নার ছিল, যার জন্য মির্জা আজিজ কোকাকে ৭হাজার মানসাবদা করেছিল। মনে রাখবে রাজা মানসিং খুবই ক্ষমতা সম্পন্ন এক্সপার্ট লোক ছিল। চিংকুলিজ খা যিনি আমাদের পরবর্তীকালের লোক, এবং টোডরমল প্রথম জীবনে শেরশাহের ভূমি রাজস্ব মন্ত্রী, পরবর্তীকালে আবার আকবরেরও ভূমি রাজস্ব মন্ত্রী। তাকেও কিন্তু মানসাবদারি দেওয়া হয়েছিল। 3টি পদের উল্লেখ করা যায়। মানসাবদার 500 জাট বা তার নিচে, আমির 500 থেকে 2500-র মধ্যে, আর আমির উমদা 500-র ওপরে। ঠিক আছে, এই হচ্ছে ভাগ। এবার দুভাবে বেতন দেওয়া হতো, নগদ বেতন পেত, এদেরকে বলা হতো ক্যাশ টাকায় নগদ বেতন পেত বলে মানসাবদারি নাকদি। আর জায়গির বা জমি, সেটা হচ্ছে যখন ওদের জমি প্রদান করা হতো তখন হয়ে যেত জায়গিরদার। তাহলে বোঝা গেল এই কথাটার যে মানসাবদার আর জায়গিরদারের মধ্যে লিঙ্কটা, যে মানসাবদার যখনই জমি পেয়ে যাচ্ছে সে মানসাবের সঙ্গে আবার জায়গিরদারিও পেল। ঠিক জটিল একটা জিনিস, যতটা সম্ভব সহজভাবে আমি বোঝালাম। এবার আমরা দেখব 10হাজারি মানসাবদার সেলিম যেহেতু যুবরাজ ছিলেন, এবং তিনি কি করেছিলেন, দোয়াসপা যার আন্ডারে 2টো করে ঘোড়া থাকবে, সিয়াসপা তোমার হচ্ছে 3টে ঘোড়া বা 1টা ঘোড়া। এখানে বলে দিই, একটা সিয়াসপা 3টে ঘোড়া, একাসপা হচ্ছে 1টা ঘোড়া। একাসপাও লিখে রাখি এখানে, একটি ঘোড়া। বলে দিই তাহলে একাসপা, দোয়াসপা, সিয়াসপা। এখানে একটা জিনিস জেনে রাখো, ওরা ঘোড়া বাড়াতে চাইতো না একটা লোক, দিলে সেই ঘোড়ার মেনটেনেন্স খরচা বেড়ে যেত। সেইটা আবার হিসেব দেখাতে হতো যে তুমি ঘোড়ার মেনটেনেন্স করছো কিনা। ঠিক আছে, মাসিক অনুপাত বা হিসেবে বেতন দেওয়া শুরু হয়। ঠিক, এটা হচ্ছে শাহজাহানের সময়। ঔরঙ্গজেবের শাসনকালে মনসাবদারদের সংখ্যা বৃদ্ধি পায় এবং জায়গিরদারি সংকটটাও দেখা দেয়। পরবর্তীকালে হাজারের নিচে সকলকেই মনসাবদার বলা হতো। এখানে একটু কথা বলে দিই, দারুণ একটা প্রশ্ন আসে যে কোন মোগল সম্রাটের সময় সবচেয়ে বেশি সংখ্যক হিন্দু তোমার মনসাবদারি পদে ছিল? উত্তর হচ্ছে ঔরঙ্গজেব। সবচেয়ে বেশি হিন্দু তোমার হিন্দু মনসাবদার ছিল ঔরঙ্গজেবের সময়। এই সংখ্যাটা কত? সংখ্যাটা মনে রাখবে আমাদের 40%। ঠিক আছে, 40% হিন্দু, যেটা আকবরের সময় ছিল 18% বা 18%। ঠিক আছে, এবার আসছে জায়গিরদারি ব্যবস্থা। জায়গিরদারি ব্যবস্থা বুঝতে গেলে তোমার কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মোগল সম্রাটগণ রাজস্বের উৎস হিসেবে নির্দিষ্ট বিরাট ভূখণ্ড শর্ত সাপেক্ষে উচ্চ পদপ্রাপ্ত কর্মচারী বা মনোনীত ব্যক্তিদের মধ্যে বন্টন করে দিতে। মনে রাখবে এদেরকে বলা হতো জায়গির বা তৌল। জায়গির গ্রহণকারীকে জায়গিরদার বা তৌলদার বলা হতো।
জায়গির যারা নিয়মিত তারা জায়গিরদার বা একই সঙ্গে তারাই কিন্তু হত্যহুলদার। তনখা জায়গি, যে সকল মানসাবদারদের নগদ অর্থে বেতন দেওয়া হতো অথবা বেতনের সমপরিমাণ ভূমি রাজস্ব আদায়ের জন্য জায়গির হিসেবে দেওয়া হতো, তারা হচ্ছে তনখা জায়গি। ঠিক আছে, তাহলে ওদের নগদ অর্থের একটা নির্দিষ্ট পরিমাণ এবং ভূমি রাজস্বের পরিমাণটা ওই নগদ অর্থের সমান হতে হবে, তাহলেই সে তনখা জায়গিরদার হতে পারবে। এবার আসছে মাত্রাত জায়গিরদার, কোনো বিশেষ ব্যক্তিকে একটি বিশেষ পদে নিয়োগের সময় শর্ত সাপেক্ষে জায়গির প্রদান করা হতো। এদের মধ্যে এদের মসনাদ জায়গিরদার বলা হতো। এদের যে মসনাদ বলা হলো শর্ত সাপেক্ষে, তুমি এত বছরের জন্যই কিন্তু এই জমির ওপর জায়গিরদারি করতে পারবে, এর বেশি না। বা তুমি অনাবৃষ্টি হলে তোমাকে এর বেশি কম রাজস্বের তোমার এর বেশি কম করা যাবে না, যেটা রাজস্ব দিতেই হবে, এরকম শর্ত সাপেক্ষ থাকতো। ইনাম জায়গিরদার, ইনাম জায়গিরদার কথাটা এখনো চালু আছে, পেপার খুঁজলে দেখবে বিদ্বান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি, ঠিক আছে, বা ইসলামী তোমার কি হলো কোরআনে বা হাদিসে যা বিরাট পাণ্ডিত্য থাকতো তাকে ইনাম জায়গিরদার দেওয়া হতো। এর সঙ্গে চাকরি বা পদমর্যাদার কোনো সম্পর্ক ছিল না। ইনাম জায়গিরের ন্যায় অনুদানমূলক বন্দোবস্ত মাসাদ ই মাস আলতামাতা নামে পরিচিত ছিল। ঠিক আছে, ইনাম জায়গিরদার। তাহলে মাদাদি মাস, এই মাদাদি মাসটা হচ্ছে পরীক্ষায় দেয় জায়গিরের অনুদানমূলক বন্দোবস্ত। একটা ইনামকে আমার মনে হলো তিনি পণ্ডিত, তাকে তার জন্য একটা দেওয়া হবে জায়গির, এবং সেই জায়গির কখনো কিনে নেওয়া হবে না যেহেতু তিনি পণ্ডিত। বাতন, বাতন জাগির হচ্ছে যে সকল জমিদার বা সামন্ত রাজা মোগল আমলে বংশানুক্রমে জমি বা জায়গির ভোগ করতেন। মানে ঠাকুরদা, বাবা, ছেলে, নাতি, এই যে হচ্ছে এরকম ভাবে চলতে আরম্ভ করলো। সেখানে যোগ্যতার কোনো মাপকাঠি ছিল না, এবং যোগ্যতার যেহেতু মাপকাঠি ছিল না, সেই জন্য ওয়াতান জাগির পরবর্তীকালে জাগিরদারি সংকটে একটা বড় রকম ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, জাগিরের ওপর জাগিরদারদের স্থায়ী সত্ত্ব ছিল না, জাগির ছিল হস্তান্তরযোগ্য। একই জমি একই কিছু আরেকজনকে দিয়ে যাওয়া যেত, যে তাকে বেটার মনে হচ্ছে, সম্রাটের ইচ্ছানুযায়ী জাগিরের হস্তান্তর করত। জাগিরগুলো 3টে শ্রেণীতে বিভক্ত ছিল: জোরতলব বা বিদ্রোহ প্রবণ, যেখানে যেখানে বিদ্রোহ হচ্ছে জমির ওপরে সেরকম; ঔসাদ বা মাঝামাঝি, যেখানে প্রোডাকশন খুব বেশি হয় না আর খুব কমও হয় না; রায়তি বা রাজস্ব প্রদানকারী অঞ্চল, যেটা হাই প্রোডাক্টেবল, মানে অনেক উৎপাদন হয় এবং সেটা রাজকোষে জমা পড়ে। সুলতানি যুগের ইকতা প্রথার পরবর্তী রূপ ছিল এই ব্যবস্থা। মনে থাকবে, ভূমি রাজস্ব ব্যবস্থা, কারোরি বা পরি ব্যবস্থা, বিঘাকে পরিমাপের একক ধরা হয় এবং লোহার আংটা দ্বারা যুক্ত করা হয় এমন এক ধরনের বাঁশের চেন জরিপ করার যন্ত্র হিসেবে আবিষ্কৃত হয়। বারবার বলছি, এগুলো কিন্তু অনার্সের জন্য ইম্পর্টেন্ট, কারোরি বা খড়িটা কি। এবার এটার প্রচলন যিনি করেছিলেন সেটা হচ্ছে আকবর। ঠিক আছে, তাহলে ওই লোহার আংটা দিয়ে জমিটা যে কতটা বিস্তৃত সেই মাপটা নেওয়াটা শুরু হয়েছিল, এবং আকবরের সময় এটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়। এই ব্যবস্থার ভিত্তিতে টোডরমল বাংলা, বিহার, গুজরাট বাদে সমগ্র দেশকে খালিসা জমিতে পরিণত করেন। খালিসা জমি ব্যাপারটা বুঝে নাও, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ইন্টারভিউতে অনেকে জিজ্ঞেস করেছে। খালিসা জমি মানে সুলতান বা মোগল বাদশাহের পার্সোনাল জমি, রাজার নিজস্ব জমি। ঠিক আছে, সেটাকে আমরা বলি কি খালিসা। তাহলে এখানে যখন জমি খালিসা করে দেওয়া হলো, তার কারণ দুর্নীতি হচ্ছিল, তখন রাজা সেই সত্ত্বটা নিয়ে নিল। বেশ, 182টি পরগনা বিভক্ত করা হয়েছিল, এটা জাস্ট একটু জেনে রাখবে। রাজস্ব সংগ্রাহককে কারোরি বলা হতো। দহশালা বন্দোবস্ত, যেটা আমি আকবর পড়ানোর সময় বলে দিয়েছিলাম, এটা করেছিল কে? টোডরমল, 1580 খ্রিস্টাব্দে, মনে রাখবে। এবং এই ব্যবস্থাতে 10 বছরের হিসেব নিয়ে সর্বোচ্চ উৎপাদন, সর্বনিম্ন উৎপাদনের একটা হিসেব রাখা হতো,
এবং সেখান থেকে যে উৎপাদনটা হতো সে উৎপাদনের 1/3 তুলে রাখা হতো কোথায়, রাজকোষে, আর 2/3 হচ্ছে ডিস্ট্রিবিউট হতো। মনে রাখবে 1580 10 বছরের উৎপাদনের গড় নির্ধারণ করে 1/2 বাৎসরিক রাজস্ব স্থির করা হয়, তার আবার 1/3 রাজস্ব হিসেবে নির্দিষ্ট হয়। 1/10 উপর আবার 1/3। যাবত বা জাপ্তি, এটা টোটাল মল। যাবত শব্দের অর্থ হচ্ছে জরিপ। তো যে জমি একটা মাপ আছে, এই ব্যবস্থা প্রকৃতপক্ষে জমির পরিমাণের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের একটা পদ্ধতি। নেক্সট, 1582 খ্রিস্টাব্দে টোডর মল দেওয়ানি আশরাফ পদে নিযুক্ত হন এবং দস্তুর উল আমল অর্থাৎ রাজস্ব সংক্রান্ত নির্দেশনার মাধ্যমে জাপ ব্যবস্থা প্রবর্তন করেন। এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল প্রতি গ্রামে প্রত্যেক কৃষকের হাতে কি পরিমাণ চাষযোগ্য জমি আছে তা পরিমাপ করা। মনে রাখবে, কৃষকের হাতে কতটা জমি আছে, কি পরিমাণ আছে, সেটার একটা রেকর্ডও থাকবে। প্রতিটি জমির উৎপাদন শক্তি বিচার করা হতো, মানে হাই প্রোডাক্টেবল কিনা, প্রথম বছর এত দিয়েছে, পরের বছরে কত দিচ্ছে, তারপরের বছর কত দিচ্ছে, পরপর কয়েকটা বছরের ওরা হিসেব দিয়ে যখন দেখতো ওই তোমার 1% 2% তফাৎ হচ্ছে, তখন ওটাই ঘোষণা করা হতো হাই প্রোডাক্টেবল ল্যান্ড। বেশ, এবার এইখান থেকে বলে দিই যে যে জায়গাগুলোতে হয়েছিল: এলাহাবাদ, মুলতান, অযোধ্যা, আগ্রা, মালব, দিল্লি, লাহোর, ঠিক আছে, আজমির এবং গুজরাট। এবং এইখানে 4টে ভাগে ভাগ করে ফেলা হয়েছিল জমির উর্বরতা দেখে, উৎপাদন দেখে। তার মধ্যে একটা ছিল পোলাজ। এই যে 4টা না, ইংরেজিতে লেখা হচ্ছে, আমি এই গোলমালটা হয় না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পোলাজ, যে জমি প্রতি বছর চাষ করা হয়। পরবর্তী, যে জমি মাঝে মধ্যে পতিত রূপে পড়ে থাকে। চাচার, যে জমি 3 বা 4 বছর পতিত রাখা হতো। আর বাঞ্জার, 5 বা তার বেশি সময় ধরে অকর্ষিত জমি। ঠিক মনে থাকবে। এবার আমি একটু বলবার আছে এখানে, সেটা হচ্ছে এই যে স্যার লাস্টে যেটা বাঞ্জার বললেন, সেটা তো অনেক দিন পড়ে থাকছে, সেটা মানে 5 বছর, মানে অনেক দিন অকর্ষিত, মানে চাষ হচ্ছে না। এর ওপরেও তোমার জৈব সার হোক যা হোক কিছু দিয়ে ওরা কি করতো, উৎপাদন করে নিত। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এটা আউট হয়ে গেছে, ইংরেজির মতো চার চার হবে এটা। এবার তাহলে ওলার, চাচর, পরোটি, বাঞ্জার সবই কিন্তু ওই টোডর মলের ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে ছিল। গাল্লাবাক্স বা বাতাই বা ভাওয়ালি, এটা হচ্ছে ভাগ চাষ। এটা এখনো দেখা যায় আমাদের গ্রামে, ভাগ চাষ আমরা দেখি। 3 ভাবে উৎপাদক ও সরকারের প্রাপ্য নির্ধারিত হতো। একটা হচ্ছে করার বা দাগ, একটা ক্ষেত কাটাই, একটা হচ্ছে সাই বটাই। করার যেটা, এই ব্যবস্থায় উভয় পক্ষের উপস্থিতিতে খামারে চুক্তি অনুযায়ী শস্য ভাগ করা হতো। খামারে শস্য যখন ভাগ করছে তখন ঠিক হচ্ছে যে এত পার্সেন্টই নেবে, এর বেশি পারবে না। আবার ক্ষেত কাটাই যখন হচ্ছে, চাষি যখন শস্য কাটছে তার আগে জমির অংশ ভাগ করে নেওয়া হতো, যে এইখানে এইটুকু পোর্শনের জমির উৎপাদন তার, এইটুকু পোর্শনের জমির উৎপাদন তার, এরকম ভাবে। তাহলে কি হলো, নিজ নিজ অংশের ফসল সংগ্রহ করে দিত। আর সাইবাটাইট হচ্ছে শস্য কাটার পর স্তূপাকারে তা মাঠে রাখা হতো এবং তারপর ভাগ করা হতো, মাঠের মধ্যে রেখে লোকদের ডেকে নিয়ে ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে, এবারে এটা ঠাট্টা সিন্ধুর অঞ্চল, কাবুল, কাশ্মীরে এটা কিন্তু প্রচলিত ছিল না। ঠাট্টা মানে হচ্ছে সিন্ধু। কানকুট বা দানাবন্দি ব্যবস্থা, সমগ্র জমিকে দড়ির সাহায্যে জরিপ করা হতো। পেলে এখন হয় না যে এক পা এক পা করে আমরা ফেলে ফেলে জমি মাপি, আমাদের গোল পোস্ট খেলার সময় মাপি, সেরকম। এবং তারপর
নির্দিষ্ট এলাকার উৎপাদন দেখে রাজস্বের হার স্থির করা হতো। এই ব্যবস্থা রাজস্ব নগদে দেওয়া বাধ্যতামূলক ছিল না। দেখবে, নগদে দেওয়া বাধ্যতামূলক ছিল না। এবার নাস্ক হচ্ছে আকবরের সময় সূচনা হয়। আগের যে দাবি মানে পূর্বের দাবির গড় ধরে রাজস্ব নির্ধারণের একটা পদ্ধতি ছিল। প্রতি বছর নতুন করে আংশিক বা সম্পূর্ণ রাজস্ব নির্ধারণ করা হতো না। একবার নির্ধারণ করা হয়ে গেলে বছরের পর বছর তা অপরিবর্তিত থাকতো। বাড়ছে কমছে এসব হিসেব আর তখন দেখা হতো না। ঔরঙ্গজেবের আমলেও এই ব্যবস্থা বহাল ছিল। জাগিরদারি ব্যবস্থার সঙ্গে এই ব্যবস্থার মিল ছিল। তাহলে যেটাই নাস্ক আর সেটাই হচ্ছে আমাদের এই জমিদারি ব্যবস্থা। জমিদারি ব্যবস্থার সঙ্গে তার মিল আছে। দেখো, হন্ট বা বুধ, এটাকে আবার বলে হস্তবুধ। ঠিক আছে, হন্ত বা হস্ত ও বুধ, এটাকে হস্তবার। আমলি খেওয়াত, আমলি দিশি, ও শশিস ই নকদি, এটা হবে শশিস ই নকদি। এগুলো হচ্ছে আমাদের অন্যান্য ব্যবস্থা তেমন জনপ্রিয় না, কিন্তু হস্ত এবং বুধটা কিন্তু কাজ করতো। এর একটা তোমার চাহিদা ছিল। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়ালাম সেটা হচ্ছে পুরোপুরি ভূমি রাজস্ব ব্যবস্থাটাই পড়ালাম। এবারে একটু ছোট করে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে আর্কিটেকচার। এটা দেখো, অনেকে অনলাইনের পরে হ্যাঁ পড়তেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখবে মাঝে মাঝে বলবে যে এই তাজমহলের যে পাথরটা মারাকানা থেকে নিয়ে আসা হয়েছিল, হোয়াইট মার্বেলটা, তারপরে জিজ্ঞেস করে যে এর মধ্যে কোনটা খিলানের তৈরি, কোনটার মধ্যে ডোম আছে, এগুলো জিজ্ঞেস করা হয়। হিন্দু মুসলিম সংস্কৃতির মধ্যে যে আদান প্রদান শুরু হয়েছিল মুঘল শাসনকালেও ছিল, এবং বাবর থেকে শুরু করে প্রত্যেকটা মোগল সম্রাট বিভিন্ন স্থাপত্য শৈলীর পৃষ্ঠপোষক ছিলেন। এবার এখানেই সব দেওয়া হয়েছে প্রত্যেকের আন্ডারে। যেমন বাবরের আন্ডারে কাবুলিবাগ মসজিদ, তাই তো, এটা পানিপথে আছে। সাম্বলের মসজিদ রোহিলখণ্ডে আছে। হুমায়ুনের দিনপনা প্রাসাদ, এটা পেশাওয়াটাকে ধ্বংস করে দেন পরবর্তীকালে, দিনপনাটাকে ধ্বংস করেছিল। এবং বলে দিই, হুমায়ুনের ওপর এটাকে ধ্বংস করে যে পুরানা কিল্লা যেটা আছে সেটা মেনলি তৈরি হয়েছিল। আগ্রা আর ফতেহাবাদের মসজিদ হচ্ছে হুমায়ুনের সময় নির্মিত হয়েছিল। শেরশাহের সময় রোটাস দুর্গ জিরাম নদীর তীরে ছিল। পুরানা কেল্লা দিল্লিকে কেন্দ্র করেছিল। কিলাই কুহানা মসজিদ, এটা শেরশাহের সময় খুব জনপ্রিয়, এটা পুরানা কিল্লাতেই ছিল। এবং সাসারামের নিজের সমাধি এবং তার বাবার যেটা কি বলবো জাগিরদারি ছিল, সেই জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট। বিহারে গেলে সবাই সাসারামের এই তোমার সমাধি ক্ষেত্রটা দেখে। আকবর এলাহাবাদ ফোর্ট, ঠিক আছে, প্যালেস, প্যালেস অফ 40 পিলার্স, ঠিক আছে। এলাহাবাদ ফোর্ট ছাড়াও আমি বলে দিয়েছিলাম আগ্রা ফোর্ট, এটা আকবরের একটা অন্যতম সেরা কীর্তি। লাহোর ফোর্ট, হুমায়ুনের সমাধি সবচেয়ে ইম্পর্টেন্ট এই কারণে এখানে ডোম স্ট্রাকচারে হয়েছিল এবং এটাকে বলা হতো তাজমহলের পূর্বসূরি। আগ্রা দুর্গ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাসাদ যেমন দেওয়ানি খাস, দেওয়ানি খাসের মধ্যে থাকতো হচ্ছে আমাদের ময়ূর সিংহাসন। কি করে মনে রাখবে, খাস মানে হচ্ছে খুব গণ্যমান্য ব্যক্তি, তাদের সামনেই কিন্তু এই ময়ূর সিংহাসনে বসতো। তো এটা দেওয়ানি খাসের আগে। এবার যদি বলে দেওয়ানি খাস তোমার দিল্লি, তাহলে শাহজাহান। আবার যদি বলে দেওয়ানি খাস তোমার আগ্রা, তাহলে হবে আকবর। জাহাঙ্গীরি মহল আকবরী মহল নির্মাণ করেন। লাহোর দুর্গ আটক দুর্গ নির্মাণ করেন। ফতেপুর সিক্রিতে রাজধানী স্থাপন করেন। ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা, ওরে বাবা, এটা অনেকবার এসছে পরীক্ষায়, যেখানে বাইবেল, ঠিক আছে, বাইবেলের তোমার বাণী এবং বাইবেলের ছবি দুই আছে। বাইবেলের বাণী ও ছবি, ঠিক আছে, মনে রাখবে। জামা মসজিদ,
শাহজাহানের জামা মসজিদটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে বেশি লোক একসঙ্গে বসে নামাজ পড়তে পারে। দিওয়ানি খাস ৫ মহল, যোধাবাই মহল, শেখ সেলিম চিশতির সমাধি সব হচ্ছে একবারে সময় আমাদের তৈরি হয়েছিল। জাহাঙ্গীরের সময় ওনার শ্বশুরমশাই ইদিমুদ্দৌলার সমাধি, এটা আগ্রায় হয়েছিল। সিকান্দারে আকবরের সমাধি উনি সম্পূর্ণ করেছিলেন। শ্রীনগরে শালিমার বাগ, লাহোরে একটা বাগান তৈরি করেছিল আমাদের জাহাঙ্গীর। শাহজাহানের সময় এতটাই জিনিস মানে স্থাপত্য কীর্তি তৈরি হয়েছিল, তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হতো। তিনি স্থাপত্য শিল্পের একজন অসামান্য পৃষ্ঠপোষক ছিলেন, তাই তার আমলকে মোগল শাসনের সুবর্ণ যুগ বলা হয়। তাজমহল আগ্রা, মোতি মসজিদ আগ্রা, শাহজাহান বাদে নতুন শহর, জামা মসজিদ, জাহাঙ্গীরের স্তম্ভ, সমাধিস্তম্ভ অবশ্যই শাহদারা লাহোরে যেটা আছে, ওই একই জায়গায় কিন্তু আমার নূরজাহানের সমাধি আছে। মোর সিংহাসন লাহোর, শ্রীনগরের উদ্যান, লালকেল্লা বিখ্যাত। আমি শাহজাহানের বলার সময় মুসলমান বুর্জ, শাহ বুর্জ, ঠিক আছে, মৎস্যমহল, অঙ্গুরিবাগ মহল, এগুলো সব নির্দেশ করে দিয়েছি, ঠিক আছে। মার্বেলের মসজিদ, লালকেল্লা ঔরঙ্গজেবের সময়, বেনারসের বিশ্বনাথ মন্দিরের ধ্বংসস্তূপের উপর নির্মিত মসজিদ, বাদশাহী মসজিদ লাহোর, এবং ঔরঙ্গজেবের ছেলে একটা বানিয়েছিল যে মসজিদটার নাম তোমরা মনে রাখবে, যাকে আমরা বলতাম বিবি কা মাকবারা। এটাকে এক কথায় বলা হতো, কি বলা হতো, ক্ষুদ্র তাজ, মিনি তাজ, এবং একই সঙ্গে বলা হতো আমাদের দক্ষিণ ভারতের তাজমহল, দক্ষিণ ভারতের তাজমহল। দেখবে আজম, যে ছেলে বানিয়েছিল আজম, বিবিকা মাকবারা বা বিবি ই দৌরান, ঠিক আছে, রাবেয়া ই দৌরানের নামে এটা হয়েছিল, রাবেয়া ই দৌরান। বাদশাহী মসজিদ সব। তাহলে আমরা এখানে যাবতীয় যা যা ছিল সব কিছুই বলে দিলাম, ঠিক আছে, আমাদের কিছু বাকি থাকলো না। আমাদের রেড ফোর্টটা ভালো করে মনে রাখবে, রেড ফোর্টে আমাদের বন্দী ছিলেন শাহজাহান, আমাদের পরবর্তীকালে এর বিচার হয়েছিল, আয়াদিন ফৌজেরও বিচার হয়েছিল। আজকে আমরা কঠিনতম একটা জায়গা শেষ করে দিলাম মুঘলের, আর আমাদের কাছে পড়ে থাকছে খুবই ক্ষুদ্র একটা চ্যাপ্টার, ক্ষুদ্র বলবো না, সাহিত্যটা বেশ বড়ই আছে, তার সঙ্গে চিত্রকলা করলে আমাদের পরবর্তী চ্যাপ্টার শেষ হবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।